এই সরকারে দক্ষিণের একটা প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্স এই অর্থে উপস্থিতির দিক দিয়ে উত্তরের অ্যাবসেন্সে কি বৈষম্য হয়েছে মনে করেন? এটা আরও কোয়ালিটি এবং খুব ইনফর্ম কম্পোজিশন হওয়াটা উচিত ছিল। সবাই বলে যে সবই তো প্রফেসর ইউনূসের পকেটের মানুষ। নেসেসারি 1 কিলোমিটার রাস্তা উত্তরবঙ্গে হয় না, যেটা হচ্ছে হসপিটালের সঙ্গে কানেক্টেড, কিন্তু এখানে দেখবেন যে একজন প্রজেক্ট ডিরেক্টরের বাড়ির সামনে রাস্তা হয়ে যাচ্ছে। যে আওয়ামী লীগ সরকারের একটা বেসিক জায়গা হচ্ছে যে এর একটা ক্যাশ বেস সোসাইটি তৈরি করেছে। এই সরকার যে সংস্কার কথা বলে না, এই ক্যাশ বেস শ্রেণীকে তারা অ্যাড্রেসই করতে পারে না। স্থানীয় সরকার নিয়েও কমিশন কাজ করছে, বাট এটা আপনার অভিজ্ঞতা থেকে, গ্রাসরুটের অভিজ্ঞতা থেকে আসলে এখানে সংস্কারটা কি হওয়া উচিত? সাধারণ মানুষের এক্সপেকটেশন স্থানীয় সরকারের ব্যাপারে খুবই আন্তরিক। তারা চায় যে তারা তাদের ভোটটা প্রপারলি দিক, অ্যান্ড দ্যাট শুড বি কাউন্ট ইন এ প্রপার ম্যানার। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোর উপরে এমপিদের যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সটাকে অ্যাবসলিউটলি কাট আউট করতে হবে। টিবিএস সংস্কার সংলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমাদের সঙ্গে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ, শিক্ষক, লেখক, চিন্তক খান মোহাম্মদ রবিউল আলম। খান মোহাম্মদ রবিউল আলম, আপনাকে টিবিএস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা কি বলবো, খান ভার্সেস খান নাকি খান অ্যান্ড খান? আপনি খান মোহাম্মদ রবিউল আলম, আমি জাহিদ নওয়াজ খান। আপনার সঙ্গে আমার মনে একটু গুণগত পার্থক্য আছে। আমি পূর্বের খান, আমার সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। যাই হোক, আমরা একটু শওকত আলীর 3টা উপন্যাসের নাম দিয়ে শুরু করতে চাই। আমি নিশ্চিত আপনি 3টেই উপন্যাসই আপনার পড়া। একটা হচ্ছে প্রদোষের প্রাকৃত জন, রাইট। একটা হচ্ছে উত্তরের ক্ষেপ, রাইট। একটা হচ্ছে দক্ষিণায়নের দিন। আমরা এই বইগুলো বা এই উপন্যাস নিয়ে কথা বলবো না, আমি শুধু নামগুলো আমার মনে পড়ছে এক্স্যাক্টলি যে আপনি উত্তরের মানুষ, জি, এই জন্য উত্তরের ক্ষেপের কথা মনে পড়লো। জি। আমরা দেখি এই সরকারে দক্ষিণের একটা প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্স এই অর্থে উপস্থিতির দিক দিয়ে, আমি যদি অ্যাডভাইজারি কাউন্সিল বলি। এক্স্যাক্টলি। আর ওনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে প্রাকৃত জনের জন্য কাজ করছেন। এক্স্যাক্টলি। আপনি উত্তরের মানুষ হিসেবে এই সরকার যখন গঠিত হলো, এখন যে কার্যক্রম করছে সরকারের সর্বোচ্চ জায়গাতে, উত্তরের অ্যাবসেন্সে কি বঞ্চিত মনে করেন, বৈষম্য হয়েছে মনে করেন? খুবই ভালো প্রশ্ন। আমি একটু রিফ্রেশ করতে চাই। উত্তর শব্দের চেয়ে আই ফিল ভেরি প্রক্সিমেট উইথ দ্য বরেন্দ্র, বারিন্দ। আমি নিজেকে সবসময় বরেন্দ্রের মানসপুত্র হিসেবে চিহ্নিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ফর ভেরিয়াস রিজন। তো আপনি যেটা বলছেন সেটা এক্স্যাক্টলি। এই প্রশ্ন কিন্তু নুরুল ভাই করেছেন প্রফেসর ইউনূসকে, যে কম্পোজিশন হয়েছে সরকারের, সেখানে এনজিও প্লাস হচ্ছে চিটাগং এর আধিপত্য। আমি আসার আগে চেক করছিলাম কন্টেন্ট, উনি বললেন যে এগুলো তাৎক্ষণিক ছিল। কিন্তু এত বড় একটা তাৎক্ষণিক মানে উনি বলেছেন যে আমি যাদেরকে চিনতাম, পরিচিত যারা, তাদেরকে ওদের নাম দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে এটা আরও কোয়ালিটি এবং খুব ইনফর্ম কম্পোজিশন হওয়াটা উচিত ছিল। কারণ আপনি গ্রেটার বারিন্দ বা উত্তর যাই বলেন না কেন, দেশের বড় একটা অংশ, এবং দেশের ইকোনমি, দেশের পলিটিক্সে একটা বড় অবদান আছে, এবং দীর্ঘদিন ধরে এরকম একটা বিভেদ আছে যে উত্তর একটু বঞ্চিত নানা দিক থেকেই। এটা আমরা শৈশব থেকে শুনে আসছি, এবং তার একটা ব্রিজিংয়ের স্পেস তৈরি করেছিলেন সামরিক শাসক এরশাদ সাহেব, যেটা যমুনা ব্রিজ, একটা বড় ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। তা আমাদের উত্তরের মানুষ হিসেবে বা বরেন্দ্র অঞ্চলের মানুষ হিসেবে আমাদেরও তো এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট রিজনেবল একটা রিপ্রেজেন্টেশন, নট নেসেসারিলি যে বরেন্দ্র, ওভারঅল বাংলাদেশের কম্পোজিশনটা একটু বিবেচনায় রাখা, এথেনিসিটি, ভাষা, ধর্ম সবকিছু মিলিয়ে। শুধু অঞ্চল না, নো, ইটস নট এ গুড ওয়ার্ড। এটা একটা ইনক্লুসিভ, যেহেতু খুব প্রিফারেবল ওয়ার্ড অফ দ্য গভর্নমেন্ট, কারণ সরকার এটা খুব পছন্দ করেন শব্দটা বলতে। কিন্তু কথাই আমরা যা দেখি, বাস্তবে তো তা দেখি না অনেক সময়। সেটা একটা বড় ধরনের লুফলস মনে হয়, আমার কাছে গ্যাপ মনে হয়। সেটা সিরিয়াসলি কনসিডার করা উচিত হতো। তাহলে পরে যেটা হতো সেটা হচ্ছে যে সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে একদম সেন্স অফ ওনারশিপ থাকতো, যে উই আর ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। আপনি ইন্টারেস্টিংলি, আমি একটা বড় ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি 154টা প্রজেক্টের কন্টেন্ট দেখতাম এক সময়। এই ইনফ্লুয়েন্সটা বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ঘটে গেছে আমি জানি না। কুমিল্লা এবং চিটাগং, কুমিল্লার চিটাগংয়ে যদি শিক্ষার ক্ষেত্রে হতে পারে কিনা জানি না, হিস্ট্রিক্যালি তারা পাওয়ার পলিটিক্সে বাংলাদেশে অত্যন্ত আধিপত্যশীল একটা দুটো জেলা বাংলাদেশে মনে হয়। এবং ডেভেলপমেন্ট ইন্টারভেনশন যদি হতো 15 বছরে, দেখেন সারপ্রাইজিং হয়ে যাবেন। আপনার নেসেসারি 1 কিলোমিটার রাস্তা উত্তরবঙ্গে হয় না, যেটা হচ্ছে
হসপিটালের সঙ্গে কানেক্টেড রাস্তা অথবা স্কুলের সঙ্গে কানেক্টেড রাস্তা, কিন্তু এখানে দেখবেন যে একজন প্রজেক্ট ডিরেক্টরের বাড়ির সামনে রাস্তা হয়ে যাচ্ছে, আচ্ছা। একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সামনে রাস্তা হয়ে যাচ্ছে। দ্য ইনইকুয়ালিটি ওয়াজ দ্য ভেরি এবং আমরা এক্সপেক্ট করছিলাম যে সেটাকে নর্মালাইজ করা হবে, কিন্তু সামহাও ডিসিশন মেকিং প্রসেসে সেই নর্মালাইজেশনটা আমরা দেখছি না। কিছুটা বলবো যে বাট এটা তো শোধরানোর উপায় ছিল। আমি ধরলাম যে 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, 8 তারিখে সরকার গঠিত হয়েছে, তখন ইউনূস সাহেব দেশের বাইরে ছিলেন তাৎক্ষণিক। বাট এরপরেও কিন্তু আমরা ওই রকম যে একটু এটাকে মানে হরাইজন্টালি নেওয়ার কোনো একটা তো ইনক্লুশন পরে আমরা দেখলাম যে আরো নতুন কিছু উপদেষ্টা নিয়োগ করা হলো, সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপককেও সেখানে ইনক্লুড করা হয়েছে। কিন্তু আমি বলবো যে পোর্টফোলিওটা কি হোল্ড করছে তারা, সেটা ভেরি সিগনিফিক্যান্ট। মানে অল পোর্টফোলিওজ আর নট ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা ভালো পজিশন, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা একটা দায়িত্বশীল জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ পজিশন হয়তো বিবেচনা করা যেত। এবং আমি আবারও বলছি যে এই কম্পোজিশনটা খুব, এবং এটা সাধারণ মানুষ এটা নিয়ে কথা বলে সারপ্রাইজ হয়ে যাবে যে সবই তো এই শব্দটাই। আমি গ্রাম থেকে ফিরে আসলাম, আই স্পেন্ড 7 days ইন মাই রুরাল। সবাই বলে যে সবই তো প্রফেসর ইউনূসের পকেটের মানুষ। এই পকেট শব্দটা তারা ব্যবহার করে, আমার কাছে এটা খুব সারপ্রাইজিং লাগে। মানে এখানে সরকার যখন সংস্কারের কথা বলছে, যদি মানুষের ইমপ্রেশনটা এরকম হয়, এবং এটাও বাস্তবতা যে সংস্কার তো শিক্ষিত এলিট শ্রেণী করবে, হ্যাঁ, বাট শিক্ষিত এলিট শ্রেণী যখন এই সংস্কারটা করবে, সেখানে আমরা যেটা শুরুতে একটা শব্দ বলেছিলাম প্রাকৃত জন, জন্য করবে। আপনি বলছেন যে আপনার বরেন্দ্র অঞ্চলের মানুষ আরেকটু প্রাকৃত জন। সো এই যে ওনারশিপটা যে মানুষের মধ্যে আসছে না, তো এটা কি আপনার মনে হচ্ছে সংস্কার প্রক্রিয়ার মধ্যেও কি আসলে এই সাধারণ মানুষ কি বাদ থেকে যাচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আন্দোলনের যে নেচারটা, সেটা আমি প্রথম আলোর লেখায় লিখেছি এবং ডেইলি স্টারেও আমি খুব স্পষ্ট করে বলার চেষ্টা করেছি। ওভারঅল এটা একটা আরবানাইজ একটা মুভমেন্ট ছিল। খুব ব্রডারলি যদি আপনি বলতে পারেন, এটা একটা সেমি আরবানে টাচ করেছে। এটা কিন্তু গ্রাসরুটস বা রুরাল লেভেলে বা প্রান্তিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে কিন্তু আন্দোলন সে অর্থে আমরা বলতে পারবো না। ফলে সেটাও তো এলাকা ভিত্তিক হয়তো হয়নি, কিন্তু আপনি যদি রিপ্রেজেন্টেশন দেখেন যে আমরা একই সঙ্গে দেখি ছাত্ররা শুরু করেছে, পাবলিক ইউনিভার্সিটি মানে সব শ্রেণীর মানুষ আছে, প্রাইভেট ইউনিভার্সিটি মানে মধ্যবিত্ত, শহুরে মধ্যবিত্ত বা মানে মোটামুটি গ্রামের উচ্চবিত্ত আছে। কিন্তু আপনি দেখবেন যে এই আন্দোলনে তো মাদ্রাসার ছেলেদের একটা বড় অংশগ্রহণ ছিল, যারা কিন্তু আবার খুব মানে মার্জিনালাইজ জায়গা থেকে উঠে আসা। কারণ তাদের ডিপ্রাইভেশনের ফিলিংটা অনেক স্ট্রং ছিল, এবং তাদের প্রতি অপারেশন, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি, এই জিনিসগুলো আন্দোলনের কেমিস্ট্রি তো দুটা সিম্পল। একটা হচ্ছে ভারত বিরোধিতা এবং হচ্ছে যে একটা ইসলামিক সেন্স। তখন আমরা এখন যত দিন যাচ্ছে খুব বেশি রিয়েলাইজ করা যাচ্ছে, কিন্তু প্রো ইসলামিক একটা মনোভঙ্গি এবং শেখ হাসিনার অপশাসন, তিনটা মিলিয়ে তো কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছে। এবং ওয়ার্ক করার ক্ষেত্রে তার সঙ্গে যোগ হয়েছে জুলাই আগস্ট মাসে গণহারে মানুষ একদম হত্যাকাণ্ড এবং আরবিট্রারি যে মনোভঙ্গি, সরকার যে অপ্রেসিভ হয়ে গেল এবং নির্বিচারে মানুষ হত্যা করলো, আহত করলো, এবং যারা আহত এবং নিহত হলো, আমি একটা লেখায় লিখেছি যে মরণের পরে স্বপ্ন ছাড়া আর কি বাঁচিতে পারে। এই যে লোকগুলো আমাদের কাছে চলে গেছে, আমি জানি না অনেকে হয়তো দুপুরে খেতে পেয়েছিল কিনা। আমরা কারণ এত হাম্বল পরিবার, কারণ আন্দোলন মুভমেন্টে আমরা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক দেখি যে সাধারণ মানুষ সবসময় শেয়ার হোল্ডার হিসেবে দাঁড়িয়ে যায়, এলিট কিন্তু দাঁড়ায় না। সুতরাং রেবিলিয়াস যে মনোভঙ্গি আমাদের সাধারণ মানুষের, আমরা একটা রিক্সাওয়ালার যে রেজিস্ট্যান্স থেকে সারপ্রাইজ হই, একটা শ্রমিকের রেজিস্ট্যান্স থেকে সারপ্রাইজ হই, মানে সেন্স অফ ফিলিং, মানে ওয়েলবিং ফিলিং সাধারণ মানুষদের মধ্যে অনেক হাই। তাদের ডিপ্রাইভেশনকে তারা ইকুয়েট করে সবার সঙ্গেই, কিন্তু এলিটেরা তাদের ডিপ্রাইভেশনকে ইকুয়েট করে ভেরি পার্সোনালি। দিস ইজ দ্য বেসিক ভেরি ফান্ডামেন্টাল ডিফারেন্স। ফলে আপনি প্রত্যেকটা আন্দোলনের নেচার এবং গতি প্রকৃতি আমি লিখেছি এবং আমার অবজারভেশন থেকে বলার চেষ্টা করেছি। আমাদের মানুষগুলোর ভিতরে প্রাতিষ্ঠানিক বিরোধিতা এবং অপারেশনকে রুখে দেওয়ার একটা অদম্য শক্তি আছে, এটা আজও আছে এবং আগামী ভবিষ্যতেও থাকবে। অতীতেও ছিল, 52-তে ছিল, 69-এ দেখেছি। দিস ইজ ওয়ান অফ দ্য বিউটিনেস অফ আওয়ার পিপল। এবং আপনি বলবেন যে লোকগুলো পিএইচডি হোল্ডার না, মাস্টার ডিগ্রি পাস না, এডুকেটেড লোকেরা তো আমরা হাইলি কারাপ্ট, কিন্তু এরা অনেক নাইভ। হ্যাঁ, হাইলি কারাপ্ট, এবং ওই যেটা বলছে যে ব্যক্তিগত চিন্তাটাই বেশি, ব্যক্তিগত চিন্তা, কিন্তু এদের ভিতরে কালেকটিভিজম এবং কালেকটিভ চিন্তার জায়গাটা অনেক স্ট্রং। ফলে তারা যখন দেখেছে, আমি বলেছি যে টোটাল রেজিমের ফান্ডামেন্টাল একটা জায়গা ছিল মিসফিটনেস। শেখ হাসিনা যেটা করেছে, সমস্ত জনগণকে রাষ্ট্রীয় কাঠামো থেকে গ্র্যাজুয়ালি এত মিসফিট করেছে যে মানুষ বিলং করতে পারে না যে আমি এই দেশের নাগরিক কিনা। আমি যখন অফিস থেকে বের হই, আমার খুব হতাশ লাগতো যে আমি
কি বাংলাদেশের আমার কি কোনো পজিশন আছে এখানে? আই ক্যানট ফিল ইট, আই ক্যানট রিয়ালাইজ ইট। ফলে গ্র্যাজুয়ালি যে মিসফিট প্রসেসটা উনি ইনিশিয়েট করেছিলেন এবং রাষ্ট্রটা যে কোটারি পক্ষে চলে যাচ্ছিল, যার বিরুদ্ধে বঙ্গবন্ধু অনেক কথা বলতেন, সে কোটারি পক্ষকে উনি এতভাবে স্ট্রং করলেন এবং সাধারণ মানুষকে প্রান্তিক করতে করতে এমন একটা জায়গায় চলে গেলেন, পিপল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফিল দ্যাট উই আর নো হায়ার ইন দ্য স্টেট। আপনি বলছেন যে যার বিরুদ্ধে বঙ্গবন্ধু অনেক কথা বলতেন, এক্স্যাক্টলি। আমরা এই আন্দোলনেও দেখেছি যে বিভিন্ন সময় আন্দোলনের সংগঠকরা, সাধারণ আন্দোলনকারীরা বঙ্গবন্ধুকে রেফারেন্স দিয়েছেন যে জাতির পিতা এই কথা বলেছেন, বঙ্গবন্ধু এটা বলেছেন, কাউন্টার ইউজ করেছেন। আচ্ছা, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার এরাই কিন্তু আবার বঙ্গবন্ধুকে এক ধরনের ডিনাইলের মধ্যে রেখেছেন। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। আমি কেন মানে বঙ্গবন্ধুর এটা নিয়ে কথা হচ্ছে, লেখালেখিও আমি টুকটাক করার চেষ্টা করলাম। বঙ্গবন্ধুর রোলটাকে তো আসলে দুইভাবে ডিফাইন করা যায়, 72, বিফোর 72, 1972 আর আফটার 1972। এটা বোঝার জন্য আমি আইয়ুব খান, ইয়াহিয়া খান, আইয়ুব খান কিন্তু বায়ো লিখেছেন আপনার 62 থেকে 72 পর্যন্ত। আমাদের ইউপিএল এটা প্রকাশ করেছে, এখন ওদের স্টক আউট পাওয়া যায় না, খুব কষ্ট করে আমি সংগ্রহ করেছি একটা কপি। দ্য বিট্রায়াল অফ দ্য ইস্ট পাকিস্তান নিয়াজি লিখেছেন, ভুট্টু লিখেছেন দ্য গ্রেট ট্র্যাজেডি, আর হচ্ছে যে ইয়াহিয়া খান লিখেছেন, বইটার নাম এই মুহূর্তে মনে হচ্ছে না। এই চারটা টেক্সট আমি পড়ার চেষ্টা করলাম, হাউ দে রিপ্রেজেন্ট দ্য বঙ্গবন্ধু ইন দেয়ার এন্টায়ার টেক্সট। আপনি কারো নাম খুঁজে পাবেন না। আমি শুধু জুলফিকার আলী ভুট্টোর একটা জায়গায় তাজউদ্দিন নাম খুঁজে পেয়েছি। সুতরাং হু ওয়াজ দ্য রিয়াল হিরো বিফোর 1971, এটা যদি বুঝতে হয় তাহলে টেক্সট তো আমরা আমাদের টেক্সট নিয়ে তো টেক্সটের মানে কি বলবো অথেন্টিসিটি নিয়ে তো আমরা প্রশ্ন করি, আমাদের এখানে যে ইতিহাস চর্চা হয়। তাহলে আমি যদি পশ্চিমা কাউন্টার পার্টের যারা সেই সময়কার হিরো ছিল তাদের টেক্সট যদি আমরা দেখি, সেখানে কিন্তু মানে আপনি যেটা বলছেন যে আত্মজীবনীগুলোর কথা বললেন, সেখানে এখান থেকে ক্যারেক্টার একটাই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু। এবং আপনি একই সঙ্গে তাজউদ্দিন আহমেদের কথা বললেন যে জায়গাতে আছে না। আপনি দেখেন যে বাস্তবতা হচ্ছে যে 71-এর 25শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে তাজউদ্দিন আহমেদ এবং অন্যরা কিন্তু তার নামে যুদ্ধ শুরু করার সাহস দেখালেন, কারণ বঙ্গবন্ধু ইজ অ্যালাইভ। অনেকে বলে যে 15ই আগস্ট কেন হলো না, কারণ তখন বঙ্গবন্ধু ইজ কিল্ড। এক্স্যাক্টলি। সো মানে ওনার যে সূর্যের মতো অবস্থানটা ছিল, সেটা যখন উনি আর নেই, তখন তার অনুসারীরাও আর ওইভাবে সেটাকে ওন করতে পারেনি। এটা আমাদের আলোচনার বিষয় না। একটু পিঞ্চ করি আপনাকে, যেটা হচ্ছে 26 মার্চ 1971-এ ইয়াহিয়া খান কিন্তু বেতার ভাষণ দেন। আমি আমার ফেসবুকে সেটা পোস্ট করেছি, 5 পৃষ্ঠার বক্তৃতা। ইফ ইউ জাস্ট রিড আউট দ্য এন্টায়ার টেক্সট, আপনি বুঝতে পারবেন যে কাকে তিনি অ্যাকিউজ করছেন এবং মূল স্বাভাবিকভাবেই তো তাকেই অ্যাকিউজ করছেন বেতার ভাষণে। এবং পরে আপনার জুলফিকার আলী ভুট্টো একটা স্টেটমেন্ট করে করাচিতে, সেটা পরে পিপলস পার্টির প্রকাশনা হিসেবে প্রকাশিত হয়। আমি যে নীলক্ষেত থেকে বইটা সংগ্রহ করেছি, ওয়ান্ডারফুল ডকুমেন্ট। না, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইতিহাস চর্চার যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিতে হবে। সেটা এখন 70 মানে আপনি যে বলছেন যে 71-এর আগে পর্যন্ত, মানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে আপনি হয়তো এক ধরনের একটা অ্যানালিসিস করবেন, তার পরবর্তী রাষ্ট্র শাসন নিয়ে আপনি সমালোচনা করবেন। এক্স্যাক্টলি। এবং এটাও একটা বিষয় যে আপনি যেটা বলছেন যে বঙ্গবন্ধু বা ওই সমগ্র মুক্তিযুদ্ধ যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে হয়েছিল, আপনি একটা শব্দ আগে বলেছেন, ইনইকুয়ালিটি। এক্স্যাক্টলি। সো ওই ইনইকুয়ালিটি তখন থেকে প্রিভেইলড, এখনো প্রিভেইল। এক্স্যাক্টলি। এবং আমরা যখন এসব সংস্কার আলোচনা করছি, কিছুদিন আগে অধ্যাপক রেহমান সোবহান উনি কথা বলেছেন যে ইনইকুয়ালিটি অ্যাড্রেস করতে হলে রুট কজে অ্যাড্রেস করতে হবে। আমি যদি একটা বাক্যটা বলি, উনি এরকম বলেছেন যে বৈষম্য আসলে একটি লক্ষণ। জি। বৈষম্যের প্রকৃতি বুঝতে লক্ষণের বাইরে গিয়ে উৎসের দিকে তাকাতে হবে। এক্স্যাক্টলি। বৈষম্য সৃষ্টি হয়েছে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা থেকে, যা সময়ের সাথে সাথে বিকশিত, রূপান্তরিত এবং আরও জোরালো হচ্ছে। সংস্কারটাও সেভাবে দেখা উচিত। আপনি কি বলবেন? খুবই পারফেক্ট স্টেটমেন্ট, নো ডাউট। এবং দ্যাট ওয়াজ অলসো খুব ক্লিয়ারলি স্টেটেড হয়েছে আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। প্রবলেমটা হচ্ছে যে আমরা যেটা প্রেস প্রমিস করি, 71-এর 10ই এপ্রিল যে আমাদের স্বাধীনতা ঘোষণা, আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রে 3টা কি ওয়ার্ড। প্রবলেমটা হচ্ছে আমাদের আরেকটা জায়গায়, একটা হচ্ছে ইতিহাস চর্চার নির্মোহ মনোভঙ্গির সমস্যা। সেটা সেই ক্রিটিক্যাল স্কুলটা এখানে ডেভেলপ করলো না। আমরা হয় কোনো কিছুকে ইসলামিজম পাকিস্তান অথবা ভারত বিরোধিতা সেকুলারিজম, এই তো বাইনারি আমাদের। কিন্তু অ্যাবাব যদি উঠে আপনি জিনিসটাকে দেখতে না পারেন, তাহলে পরে তো আপনি রিয়াল কনস্ট্রাকশনে যেতে পারবেন না। আমাদের এই 56,000 বর্গমাইলে রাষ্ট্রচিন্তার নিজস্ব ধারাই রয়েছে, সেগুলোর দিকে আমরা এক্সপ্লোর। যেমন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল,
যিনি প্রকৃতি সভা করলেন, দ্যাট ওয়াজ দ্য ভেরি বেসিক ডেমোক্রেটিক ফর্ম। তিনি আমার অঞ্চলের মানুষ, 100 বছরের শশাঙ্কর পরে 100 বছর শাসন ছিল না, তিনি কিন্তু এসে শাসনটা এস্টাবলিশ করলেন। আচ্ছা, আমি যে কথাটা বলছি, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে ইতিহাস চর্চার এই অবজেক্টিভিটিটা খুব ভাইটাল। আমাদের যদি এত প্রিজুডিস হয়, আমাকে যেমন অনেকে হতাশ হয়, আমি যখন গ্রামে গেলাম প্রশ্ন, আওয়ামী লীগ সমর্থকরা প্রশ্ন করে, ভাবে হয়তো আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবো, কিন্তু আমি যখন ক্রিটিক্যালি বলি তখন ভাবে যে তোমার কাছে তো এটা আশা করিনি। অথবা প্রো বিএনপি যখন প্রশ্ন করে, তখন আমি যখন কোনো ক্রিটিক্যালিটি কথা, আমি তো তোমার কাছে এটা আশা করিনি। প্রবলেম হচ্ছে এভরিবডি ওয়ান্ট টু লিসন সামথিং ফ্রম দেয়ার ওন পার্সপেক্টিভ। এরকম একটা কনটেক্সট আমাদের তৈরি হলো, ফলে এই ধরনের মনোভঙ্গিটাই হচ্ছে ইতিহাস চর্চার ক্ষেত্রে। সেখান থেকে কিন্তু এই একটা অংশ ঘটলো, একটা স্কুল যেটা করলো যে বঙ্গবন্ধুকে দেবতার পর্যায়ে নিয়ে গেল। এক্স্যাক্টলি। আবার আরেকটা অংশ হচ্ছে যে তাকে মানে এই অপতথ্য বলি, মিথ্যা বলি, অসত্য বলি, হ্যাঁ, সেটা দিয়ে মানে এই দুই জায়গাতে আপনি যেটা বলছিলেন যে আমি যেরকমভাবে ভাবতে চাই সেরকমভাবেই শুনতে চাই। এক্স্যাক্টলি। কারণ আমাদের বুদ্ধিজীবীদের একটা অংশ বা বুদ্ধিজীবীদের বড় অংশই যে কাজটা করেছে, এবং বিশেষ করে গত 15 বছরে যে তারা ওই জায়গাতে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর অবস্থানে যদি ক্রিটিক্যাল অবস্থান থেকে তারা কখনোই দেখেনি। তারা এক ধরনের এক্স্যাক্টলি, এই লেখাটা আমি প্রথম আলোতে লিখেছি, 4টা হচ্ছে রেটরিক কমিউনিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন আপনি, আওয়ামী লীগ শাসনামলে 4টা মেজর ডোমেন ছিল পলিটিক্যাল। এক হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নয়ন, যেটা 80-60-এর দশকে আইয়ুব খান খুব বলতেন। একটা হচ্ছে বঙ্গবন্ধু, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষ বিক্ষোভ। দ্যাট ওয়াজ দ্য 4 পিলার অফ, মানে কমিউনিকেশন স্ট্র্যাটেজির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, আওয়ামী লীগের ছিল এই 4টা 4 পিলার, এবং এটাকে তারা নার্চার করতে চেয়েছে এবং ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, যেটা আমাদের চমস্কি সাহেব আমাদের সামনে যে থিওরিটা উপস্থাপন করেছিলেন, এইভাবেই তারা জনগণের মতামতগুলোকে শেপিং এবং রিশেপিং করতে চেয়েছে। প্রবলেম হচ্ছে যে তারা এটা রিয়েলাইজ করেন যে মানুষের একটা সরভেন ইন্ডিপেন্ডেন্ট একটা সেলফ এজেন্সি কিন্তু বাই দিস টাইম মানুষের ডেভেলপ করে গেছে, ডিউ টু দ্য সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন এভরিথিং। আপনার নিজের একটা ইন্টারপ্রেটিভ অ্যাবিলিটি আছে, আপনার একটা ফেসবুক। না, এটা বোধহয় একটা কারণ কি যে 2008-এর ইলেকশনের আগে আওয়ামী লীগ যে ম্যানিফেস্টো দিয়েছিল দিন বদলের সনদ নামে, সেখানে তারা যেভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারকে তারা সামনে নিয়ে এসেছিল, এবং ওই সময়কার তরুণ প্রজন্ম সেটাকে ওভারওয়েলমিং সাপোর্ট করেছিল। সো এটা তো তাদের এক ধরনের আওয়ামী লীগ হয়তো মনে করেছে যে আমি এই যে চাবিটা পেয়েছি, এই চাবিটা দিয়েই আমি বাকি সময়টা সারা জীবনের তালাটা খুলবে। এক চাবি দিয়ে আসলে সারা জীবন তালা খোলা যায় না, প্রবলেম হয়, সব তালা খোলা যায় না, এই প্রবলেমটা তো হয়। যেটা হচ্ছে যে এটা এই এক্সারসাইজটা এত রিপিটেডলি হয়েছে, এই রিপিটেশনের কারণে কমিউনিকেশনের ভাষায়, তো আপনি নিজেও কমিউনিকেশনের ছাত্র, ব্যাপারটা টক্সিক পর্যায়ে চলে গেছে। মানুষ রিপিটেশন পছন্দ করে না মানুষ। এবং আনফর্চুনেট, আপনি বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকীতে যে প্রকাশনার দিকে যদি আপনি তাকান, ভেরি ফর্চুনেট যে আমার 500-700 প্রকাশনা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, আমি কন্টেন্টগুলো দেখার, এত রিপিটেশন, এত ফ্যাকচুয়াল এররনেস, ইউ ক্যান ইমাজিন ইট। এটা তো সবাই তখন সরকারকে, সরকার প্রধানকে সন্তুষ্ট করা, খুশি করার জন্য সবাই লিখেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বিউটিনেস কোথায়, কিভাবে তাহলে পরে এত বড় ইনফ্লুয়েন্সিয়াল একটা ডোমিনেট ওয়ার্ক করলো না, মানে ন্যারেটিভ ওয়ার্ক করলো না, যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, ডেভেলপমেন্ট কেন ফল করলো? ফল করার একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল যে চিন্তার যে খুবই ছোট একটা ধারা, যেটা বৈষম্য যেটা হচ্ছে শিক্ষক নেটওয়ার্ক, এদের একটা খুব সিগনিফিক্যান্ট রোল আছে বলে আমার কাছে মনে হয় এই আন্দোলনে। এই আন্দোলনকে ইন্টেলেকচুয়ালি রেশনালাইজ করার ক্ষেত্রে, মানে আপনি তো শুধু আবেগ দিয়ে আন্দোলনে যেতে পারেন না, আন্দোলনটাকে তো রেশনালাইজ করতে হয়, যৌক্তিক করতে হয়। ওনারা খুব চমৎকারভাবে এই রেশনালাইজেশনের কাজটা করেছেন। এবং আপনার মনে আছে কিনা, প্রেস ক্লাবের সমাবেশ থেকে এক দফা কিন্তু প্রথম এই এরকম সমাবেশ আনু মোহাম্মদই কিন্তু ঘোষণা করেছে। এক্স্যাক্টলি। এবং আনু মোহাম্মদ স্যার সহ অন্যরা যে ওয়ার্কটা, ইন্টেলেকচুয়াল ওয়ার্কগুলো করেছেন, হ্যাঁ, ডেভেলপমেন্ট রিএক্সামিন, তার একটা ওয়ান্ডারফুল ওয়ার্ক। আমার মনে হয় বিগত সময় এত ভালো কাজ আর হয়েছে বলে আমার মনে হয় না। কি চমৎকার করে ধরে 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 বুঝিয়ে দিয়েছেন যে এই উন্নয়ন, আপনি যেটা বলছিলেন যে মানে অন্যায্য এবং সমতাভিত্তিক উন্নয়নের কি দৃঢ় পাটাতনগুলো নির্মাণ করে দিয়ে গেছেন ওনারা, ডিসক্রিমিনেশনটা তৈরি করে দিয়ে গেছেন। এক্স্যাক্টলি, যেটা হচ্ছে যে ওনার রেহমান সুবহানের যে পলিটিক্যাল ফিলসফি টু ইকোনমিক থিওরি, যেটা সেটা তো আমাদের ফাউন্ডেশন পিলার হিসেবে কাজ করেছেন, এবং ইন্টেলেকচুয়ালি তারা তো বঙ্গবন্ধুকে হাইলি ইকুইপড করেছেন যে আপনি এভাবে ভাবেন জিনিসটাকে, এবং এটা ওয়ার্ক করেছে। যে পাকিস্তানিরা যে দুটো অর্থনীতির জন্ম দিল, এবং অন্যায্যতা এবং বৈষম্য তো তার ওনার কাজের একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বড় জায়গা, অনেক বড় জায়গা।
এবং সেখানে আপনি আগে একটু প্রশ্ন করেছিলেন যে স্ট্রাকচারাল প্রবলেমের কারণে এটা বুমিং হচ্ছে, নিউট্রালাইজেশনটা হচ্ছে না। কারণ আপনি ওই যে কয়দিন আগে আলতাফ শাহনিয়াজ লিখেছে যে অ্যাকাউন্টে কোটিপতির সংখ্যা কত, এগুলো খুব এখন দৃশ্যমান, বোঝা যায় যে মানুষের হাতে কত কাঁচা টাকা এবং আয়ের সঙ্গে সঙ্গতি মানে মানুষের হাতে টাকা বলতে সেটা সবার না, এবং যাদের হাতে আছে বড় অংশ যে অবৈধ টাকা, এক্স্যাক্টলি লুটপাট করা টাকা। এবং আমি আপনাকে যেটা বলছিলাম শোয়ের আগে যে আমার ওখানে উপজেলা চেয়ারম্যান ইলেকশন করেছেন, উনি গত অর্থ বছরে 800 কোটি টাকা রিটার্ন জমা দিয়েছেন, একটা উপজেলা চেয়ারম্যান, মানে অফিসিয়ালি রিটার্ন দিয়েছেন 800 crore টাকা। আপনি চিন্তা করেন, একটা উপজেলা চেয়ারম্যান। এবং আমি গ্রামে যাই, দেখি যে আওয়ামী লীগ সরকারের একটা বেসিক জায়গা হচ্ছে যে এর একটা ক্যাশ বেস সোসাইটি তৈরি করেছে, মানে নগদ অর্থজীবী শ্রেণী। আপনার তাদের প্রপার্টি কিন্তু নাই, কারণ তারা খুব নিউলি ইমার্স, এবং এই ক্যাশ বেস শ্রেণীটা খুব বেশি রোল করেছে। এই সরকার যে সংস্কার কথা বলে না, এই ক্যাশ বেস শ্রেণীকে তারা অ্যাড্রেসই করতে পারে না। যে আপনি যদি একটা ইউনিয়ন সভাপতি, আওয়ামী লীগের সভাপতির যদি অ্যাকাউন্টটা তলব করেন, একটা যে উপজেলার যদি তলব করেন, একটা জেলার যদি তলব করেন, আমরা তো বিগ শটগুলো নিয়ে অনেক অকুপাইড। কিন্তু মাইক্রো ইন্টারভেনশনটা এমন লেভেল থেকে শুরু হয়েছে এবং এই শ্রেণীটা, অনুগত শ্রেণীটা এমনভাবেই ফ্লারিশ হয়েছে যেটা আমাদের স্টেট মেশিনারিজ আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আছে কিনা আমার যথেষ্ট ডাউট। সরকার এটা অ্যাড্রেস করে না, হয়তো কঠিন, সহজ হচ্ছে আপনার আমার পকেটে ভ্যাট বসানো। হ্যাঁ, মানে তাই তো হয়েছে যে আপনি দেখেন যে রিসেন্টলি মানে আপনার আবার, এবং তার চেয়েও মানে খারাপ দিকটা হচ্ছে যে ভ্যাট বসিয়েছে, আবার বলছেন যে এই ভ্যাটের কারণে জিনিসপত্রের দাম বাড়বে না। উপদেষ্টা বলছেন যে আমার কাছে কি এই আলাদিনের আপনার চেরাগ নাই যে আমি চেঞ্জ করে ফেলবো না। এই জায়গাতে সরকারের আমি একটা কমিউনিকেশন অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়, এটা শব্দটা বলাটা আমার সমীচীন হবে কিনা, অনেক সময় একটু কনসেন্ট্রেশনকে ডিফোকাস করার জন্য, আলোচনাটাকে একটু অন্যদিকে নেওয়ার জন্য এই ধরনের জিনিসগুলো তারা রেস করে। এই যে ভ্যাট, এখন ধরেন ভ্যাটের মতো একটা আইটেম থ্রু করলো সোসাইটিতে, মানুষ ভ্যাট নিয়ে ব্যস্ত হয়ে গেল, সংস্কার আগাবে কিনা, নির্বাচন হবে কিনা, বা আদতে কি দাঁড়াবে দেশের রাজনীতি অর্থনীতি, না সেটা হয়তো করলো, কিন্তু আলটিমেটলি তো মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা তো ছিল যে সে অন্তত অর্থনৈতিকভাবে একটু দম নিতে পারবে। আমি আপনাকে বলি, আই এম এ ভেরি গ্রাস রুটেড। আমি আমার গ্রামে 80-র দশকে যে চকচকে স্বাস্থ্যের মানুষ দেখেছি, আমার গ্রামের আলালের কথা, পাশের গ্রামের বাবুল যখন জামা খুলে হেঁটে যেত, সূর্যের আলো পড়লে রোগ চিকচিক করতো, আজকে তারা অস্থি চর্মসার। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম গরুর মাংস খাওয়ার সুযোগ হয় কিনা, বলো যে বছরে একবারই ওই ঈদের সময়। এবং এই অস্থি চর্মসার মানুষের সঙ্গে স্টেটের যে সম্পর্ক, তাহলে আমরা এই গ্রামের মানুষের সঙ্গে স্টেটের যে সম্পর্কটা, এটাকে আপনি দেখবেন না? না, কিন্তু আমাদের তো আপনার গত 15 বছরে অর্থনীতি সনেশন উন্নতি হয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, হ্যাঁ, আমাদের বিদেশি ঋণ কমেছে, তাহলে তো না, বিদেশি ঋণ কমেনি। এইসব এটা নিয়ে আসলে অনেক লম্বা বিষয়। আমি একটা পয়েন্ট শুধু বলি যে এই যে মানে সরকারি ডাটার যে অ্যাকুরেসির যে ক্রাইসিস, এটা আমি খুব চোখে দেখার সুযোগ হয় আমার। এই দেশের রহমান সোবহান সাহেব ওইটাও বলেছেন যে খানা জরিপের আসল তথ্য আসে না। সবচেয়ে স্টুপিড ডাটা হচ্ছে গভর্নমেন্ট ডাটা। আই ওয়ান্ট টু কসাসলি চুজ দ্য ওয়ার্ড স্টুপিড ডাটা। কারণ এটার সঙ্গে আমি দেখি চোখের সামনে কিভাবে ফিগার চেঞ্জ হয়, আপনিও নিশ্চয়ই দেখেন চোখের সামনে ফিগার। এটা দিয়ে আমাদের রিয়েল লাইফটা বোঝা যায় না। এর সঙ্গে ডাটার সঙ্গে রিয়েল লাইফের কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো তার রিফ্লেকশনগুলো পড়তো। আপনি আরেকটা ভালো প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে ইকোনমিক রিফর্মটা গভর্নমেন্টের খুব প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, সেটা প্রায়োরিটি দেয় নাই। মানে ইকোনমিক তো কোনো ওইভাবে রিফর্মের কোনো কমিশনও নাই, একটা ব্যাংকিং হয়েছে আর শ্বেতপত্র হয়েছে এবং বিভিন্ন ইন্টারফিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি, বাট ওভারঅল ওইরকম। যদিও ডক্টর ইউনূসের থিওরি 3টা, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো এমিশন, মানে কার্বন শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন এমিশন। কিন্তু ওনার এই সরকারের ব্যবস্থা, সরকার পরিচালনার মধ্যে তার দর্শনের কোনো প্রতিফলন তো আমরা দেখা নাই। আমরা অনেক বেশি এম্পাওয়ার ফিল করি যে ওএমএস এর চাল নেওয়ার জন্য রাস্তায় যখন মানুষ দাঁড়ায় এবং মানুষ যে প্রচুর চাল নিচ্ছে, এটা আমরা খুব খুশি ইনফ্যাক্ট। এবং স্টেট যে মানুষকে হেল্প করতে পারছে, স্টেট পার্টিরও খুব এম্পাওয়ারমেন্ট ফিলিং। কিন্তু আমি আপনারে বলি খুব পরিষ্কার করে, আমি লাস্ট বিডি নিউজের লেখায় বলেছি এটা, আমি যে একজন দরিদ্র মানুষের দরিদ্রতার পরিচয় গোপন রাখার অধিকার আছে। আপনি একটা দরিদ্র, আপনার বাড়ির কাজের মানুষ, কাজের বয়, হেল্পিং হ্যান্ড যে পোর, এই আইডেন্টিটিটা তার হাইড করার তার বেসিক রাইটস আছে। ইউ ক্যানট ডু ইট। ওই সকালবেলা ওকে রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলার উপযোগী করতে পারেন না, অবশ্যই না। স্টেট এটা পারে না। যে শত শত মানুষ রাস্তায় দাঁড়ায়
স্টেট পার্টি ফিল ভেরি এম্পাওয়ার, কিন্তু আমি খুব সেম ফিল করি। কত বয়স্ক মানুষ, কত বৃদ্ধ মানুষ, কত শিশু দাঁড়ায় এবং সকালবেলা থেকে ছোট ছোট করে সিরিয়াল দিয়ে রাখে। এবং আমরা আবার সেটা ছবি প্রকাশ করি, কেন ভিডিও do it? দেখাই। এটা তো মর্যাদার প্রশ্ন। অবশ্যই তোমার একটা সিস্টেম ডেভেলপ করা উচিত, প্রাইভেসির বিষয়। হ্যাঁ, যে কমিউনিটিতে কতজন ওএমএস গৃহীতা আছে, আমি চেষ্টা করলে ভলেন্টিয়ার নিয়োগ করে তো আমরা ইজিলি বাসায় জিনিসটা সার্ভ করতে পারি, তাই না? কিন্তু আমরা খুব সুন্দরভাবে মোড়ে মোড়ে তাদেরকে দাঁড় করাচ্ছি এবং দেখাচ্ছি, দেখো কত মানবিক একটি রাষ্ট্র এবং কত তোমাকে নগ্ন আমার জনগণ। লাইনে। হ্যাঁ, বাট আপনি দেখেন যে একসময় কিন্তু রোমানিয়াতে যে অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থান, এই লাইন থেকে হয়েছিল। এক্স্যাক্টলি, রুটি পাউরুটির একটা ইনসিডেন্ট ছিল সম্ভবত। হ্যাঁ, যে রুটি পাওয়া যাচ্ছিল না, আর এরকম যে অন্য যেসব বিষয় এসেনশিয়াল পাওয়া যাচ্ছিল না। আপনি যদি উপজেলা চেয়ারম্যানের কথা বললেন, যিনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন 800 কোটি টাকা, বাট হোয়াট এভার, আমাদের দেশের আবার যদি আমি প্রাকৃত জন, সাধারণ মানুষ, ব্রাত্যজনের কথা বলি, তাদের কাছে সরকার মানে তো আসলে স্থানীয় সরকার। আমরা অনেক বড় বড় সংস্কারের আলোচনা শুনছি, স্থানীয় সরকার নিয়েও কমিশন কাজ করছে, বাট এটা আপনার অভিজ্ঞতা থেকে, গ্রাসরুটের অভিজ্ঞতা থেকে আসলে এখানে সংস্কারটা কি হওয়া উচিত? আমাদের, এবং আপনি স্থানীয় সরকারের সাথে কিছু কাজ করেছি, এখন আমি 88টা পৌরসভা নিয়ে কাজ করছি এই মুহূর্তে। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের একটা খুব ওয়ান্ডারফুল একটা জায়গা হচ্ছে কি সাধারণ মানুষের পলিটিক্যাল অ্যাওয়ারনেস। সাধারণ মানুষের পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা এতই বেড়েছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের চোখের সামনে স্টেট ইজ আন্ডার সার্ভিলেন্স। সব তারা দেখছে, সব তারা ফলো করছে। হয়তো কখনো স্টেট পার্টিতে মানে ওইভাবে হয়তো অংশ নিতে পারে না বা ভয়েস করতে পারে না। আমাদের ইউনিয়ন পরিষদ বলেন বা উপজেলা পরিষদ বলেন বা পৌরসভাগুলো বলেন, স্থানীয় সরকারের বেসিক জায়গাগুলো, এগুলো যদি আমরা আমরা যদি একটা ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন করতে পারি, যেটা গত সময়ে হয় নাই। মানে গত সময়ে একটা খুব মানে একসময় এরকম ছিল যে আপনি যখন এটাকে পলিটিক্যাল করা হলো, তখন আপনি নমিনেশন পাওয়ার জন্য ঢাকাতে এসে নেতাদেরকে টাকা দিয়ে নমিনেশন নিতে হয়েছে একটা ইউনিয়ন পরিষদের। এটা যে কি মানে কি নিদারুণ ঘটনা ঘটেছে, এটা আমি আমার ইউনিয়ন দেখি, আমার পাশের ইউনিয়ন দেখি। আমার ইউনিয়নে নির্বাচিত ভোটে যিনি পেলেন, মেজরিটি ম্যান্ডেট পেলেন, সকালবেলা শুনলেন যে আরেকজন ঘোষণা, মানে পার্টি থেকে, যেটা মানে কাউন্সিল। সাধারণ মানুষের এক্সপেকটেশন স্থানীয় সরকারের ব্যাপারে খুবই আন্তরিক তারা, কারণ তাদের সঙ্গে কানেকশনটা তো স্থানীয় সরকারের, ডেইলি জিনিসগুলো তারা হ্যান্ডেল করে। তারা চায় যে তাদের ভোটটা প্রপারলি দিক, অ্যান্ড দ্যাট শুড বি কাউন্ট ইন এ প্রপার ম্যানার। ভোট দেওয়াটাই শেষ কথা না, ভোটটা প্রপারলি কাউন্ট হচ্ছে কিনা এবং রেজাল্টটা পারফেক্টলি আসছে কিনা। সংস্কারের এই জায়গাটাতে আমি খুব বেশি যে মানুষের ভোটিং রাইটসের বেসিক জায়গাটাকে আমরা প্রোটেক্ট করতে পারি কিনা, মানুষ যে ভোট দিয়ে আসছে সে ভোটের অধিকারটা তার সুরক্ষিত হচ্ছে কিনা, এটা কি ম্যানুফ্যাকচার হয়ে যাচ্ছে কিনা, এটা কি রিগড হয়ে যাচ্ছে, সেটা এখন যে অন্তর্বর্তী সরকার তারা যে নির্বাচন করবেন নিশ্চয়ই সেটা সুরক্ষিত থাকবে। এবং আমরা ধারণা করতে পারি সংস্কার এবং আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ব্যাক করবে। তাহলে অ্যাটলিস্ট ভোট দেওয়া, ভোট কাউন্ট করা, রেজাল্ট অ্যানাউন্স করা, এটা আমরা আশা করতে পারি যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে ফ্রি ফেয়ার হবে। না, আমি বলতেছিলাম যে এই লোকাল গভর্নমেন্টের যে আমাদের চাওয়া পাওয়া, এক্স্যাক্টলি, তো সেখানে এখন যেরকম একটা বিতর্ক চলছে, আমি ফিল করি, নিশ্চয়ই আপনি ফিল করেন যে আমার লোকাল গভর্নমেন্ট প্রতিনিধি আগামীকাল বা এখনই থাকা উচিত। আমি বাসা থেকে বের হলেই যে আমার রাস্তা রিপেয়ার করা দরকার, হ্যাঁ, বা আমার সন্তানের জন্ম নিবন্ধন নিতে হবে, অথবা অন্য কোনো কাজে যদি আমার লাগে, আমি সেটা পাচ্ছি না। তো এই পাচ্ছি না বলে আমরা ফিল করছি যে এখনই দরকার। সরকারও চায় ইলেকশনটা আগে হোক এই লোকাল গভর্নমেন্টের, বাট পলিটিক্যাল পার্টিগুলো চায় না। কেন চায় না? কারণ তারা হচ্ছে যে যখন ক্ষমতায় গিয়ে ইলেকশনটা হলে আবার তারা এই ইলেকশনটা তাদের মতো করে ম্যানেজ করতে পারবে। আমি সংস্কারের প্রশ্নে একটাই অবজারভেশন আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে এমপি মহোদয়ের যে ইন্টারফিয়ারেন্স, এক্স্যাক্টলি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোর উপরে এমপিদের যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সটাকে অ্যাবসলিউটলি কাট আউট করতে হবে। আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। কারণ একজন এমপি তার প্রার্থীর নির্বাচন করে দেন এবং তাকেই ভোট দেওয়ার জন্য বাধ্যতামূলক পরিস্থিতি তৈরি করেন। পৌরসভাগুলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ফলে রিয়াল লিডারশিপটা মানুষের ভিতর থেকে বের হয়ে আসে না। যেটা বের হয়ে আসে যে এমপির একটা অ্যালাইড ফোর্স বের হয়ে আসে। রাইট, ওনার উপজেলায় যদি ওনার কনস্টিটিউয়েন্সি দুটো পৌরসভা থাকে, ওটা হলো তার অ্যালাইড ফোর্স। দুটো উপজেলা চেয়ারম্যান তার অ্যালাইড ফোর্স, 25-30টা ইউনিয়ন তার হচ্ছে অ্যালাইড ফোর্স। আমি একটা লেখায় বলেছিলাম যে এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা, বিশেষ করে নির্বাচন কমিশন সংস্কারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হতে পারে,
যে আমাদের বাধ্যতামূলক ভোটের সংস্কৃতি চালু হয়েছে। মানে- মানুষ রেজাল্ট জেনেও ভোট দিয়েছে। আমি রেজিস্টারে গত নির্বাচনে পরে ফিরে এসে, গ্রাম থেকে ফিরে এসে 25টা সেন্টার ঘুরে এসে আমি এই লেখাটা লিখেছিলাম। কেমন যে পলিটিক্যাল লিডারের প্রতি মানুষের নির্ভরতার মাত্রাটা সিস্টেম না থাকার কারণে, প্রতিষ্ঠান না থাকার কারণে এত পরিমাণে বেড়েছে যে তার চাকরি, তার হসপিটালের সিটের জন্য তদবির, তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের অর্থকরী সহায়তা এবং তার রোগ শোক, তার সিকিউরিটি, তার পুলিশ, সব কিছুর জন্য হাইলি ডিপেন্ডেন্সি অন পলিটিক্যাল লিডার্স, লোকাল এলিট। এবং এরাই কিন্তু টাউট, আতিউর রহমান স্যার 80 দশকে টাউটদের নিয়ে কাজ করেছিলেন। যে টাউট ক্লাসটা ডেভেলপ করেছে, এই ক্লাসটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভোটের ব্যাপারে চরম একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে মুড অফ প্রোডাকশন। বরেন্দ্র অঞ্চলের পার্সপেক্টিভে 4500 গভীর নলকূপ, যে অপারেটর গভীর নলকূপ চালান তিনি কিন্তু একজন ইনফ্লুয়েন্সিয়াল ডিসিশন মেকার। তিনি কিন্তু তার গভীর নলকূপে 300 একর জমির, 200 একর জমির সব ওয়াটার ইউজারদেরকে ইনফ্লুয়েন্স করেন। কারণ তার নেটওয়ার্কটা হচ্ছে নট অনলি হিজ প্রোভাইডিং দ্য ওয়াটার, ওই কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গেও তার একটা লিয়াজো, বীজের সঙ্গে তার একটা লিয়াজো। মানে আমাকে একজন কৃষক বলেছে, জমি আমার আছে কাগজপত্রে, কিন্তু আমি তো ফিজিক্যালি ফিল করি না যে আমার জমি আছে। কারণ কি, গভীর নলকূপ কেন্দ্রিক যে চাষাবাদ পদ্ধতিতে তৈরি হয়েছে সেটার সঙ্গে আমি বলি, গভীর নলকূপকে আমি বলেছিলাম যে পাওয়ার হাউস, পলিটিক্যাল পাওয়ার হাউস। কারণ এটা মার্কসদের কাজ, যে মুড অফ প্রোডাকশন কিভাবে ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। সুতরাং একটা সাধারণ মানুষকে কিভাবে লিবারেটেড করব আমরা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জন্য, স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি যখন আমি তাকে লিবারেটেড। আপনি যে ডিপ টিউবওয়েল আর গভীর নলকূপের কথা বলছেন, এটা কি একটা প্রজেক্টের মতো বিষয়? গভীর নলকূপ 3 ধরনের। একটা না, হচ্ছে উনি যে বিষয়টা কাজ করছে না, আমি এই জন্য প্রশ্নটা করছি যে অনেকে বলেন যে বাংলাদেশ হচ্ছে একটা প্রজেক্ট বেসড কান্ট্রি, এবং এই সংস্কারও একটা প্রজেক্ট, এক্স্যাক্টলি এরকম মনে তো করে। আপনার সঙ্গে তো অফিস স্ক্রিনে কথা বলছিলাম আমরা, যেটা হচ্ছে বাংলাদেশ তো একটা প্রকল্প শাসিত দেশ এখন। এটা তো হলো আমাদের একটা ম্যাচিভ পলিটিক্যাল ট্রান্সফরমেশন এবং আনফরচুনেট ট্রান্সফরমেশন। আজকে যে ক্রোনো ইকোনমির যে সমৃদ্ধি দেখেন, তার মূল সোর্সে আছে কিন্তু প্রজেক্ট। আপনি প্রত্যেকটা মিনিস্ট্রির প্রজেক্টগুলোর ভলিউম দেখেন, কারা কন্ট্রাক্টর। আমি প্রথম আলোর সম্পাদক, এবং গত 15 বছরে এটা আরো স্ফীত হয়েছে। ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট। আমি মতি ভাইকে বলছিলাম, মতি ভাই আমাকে বলছে একটু হেল্প করে। আমি বললাম যে আপনি সড়ককে দেখেন, সড়ক ও জনপথকে, কটা কন্ট্রাক্টর, ওই 5-7 জন ঘুরে ঘুরে, এবং তারা কারা। সুতরাং এই যে ক্রোনো ইকোনমি বা এই যে লুটেরা অর্থনীতি, সহজ কথায় বলতে গেলে এর ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা হচ্ছে যে প্রজেক্ট, এবং এর থেকে এক্সটর্শন হয়েছে যেটা, সেটাই বাইরে গেছে, সেটাই দেশে তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে। এটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু আসল যে জায়গাটা নিয়ে কথা বলে না সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিসোর্স, যেমন ওয়াটার, যেমন ওয়াটার বডি, নদী, আমাদের যে ফরেস্ট, এগুলো যে পরিমাণ ডিস্ট্রয় হয়েছে। যেমন আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স, এখন অ্যাডভাইজার কিছু চেষ্টা করছেন আমার মনে, আমি বিআইডিএস এর সঙ্গে আমরা লেখা প্রকাশের পরে বিনায়ক সেনের সঙ্গে আমি সরাসরি পার্সোনালি যোগাযোগ করছিলাম যে আপনি বরেন্দ্র অঞ্চলের আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে প্লিজ, আপনি যদি পানি না থাকে কোনো কিছুর অস্তিত্ব কি সেখানে সম্ভব? আমি আমার স্টাডিতে দেখেছি যে 1980 সালে যে লেয়ার ছিল 11 ফিট, সেই লেয়ার এখন 73 ফিট, এবং অনেক গভীর নলকূপ ফেল করছে একটার পর একটা। এবং বরেন্দ্র আমাকে বলেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক কৃষি মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট, একটা সর্বনাশা প্রজেক্ট আমি বলতে চাই, যে বরেন্দ্র অঞ্চলে আন্ডারগ্রাউন্ডের ওয়াটার বডি, এবং তার সাথে পলিটিক্সের একটা দারুণ সম্পর্ক আছে। অন্য কোনো আলোচনার সুযোগ, প্রজেক্টের সঙ্গে তো পলিটিক্সের সম্পর্ক থাকবেই, কারণ তার সঙ্গে তো নগদ নারায়ণের বিষয় থাকে। সরকার এই টাকা, লুটপাট হয়ে যাওয়া টাকা, কিন্তু আমাদের ওয়াটার বডি 57টা নদী আমাদের গ্র্যাব হলো। আমাদের বন্ধু ইজাজ কাজ করেছে, বড় একটা কনফারেন্স হয়ে গেল, আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটারগুলো এক্সট্রাক্ট করলো, পলিটিক্যালি এটা এক্সট্রাক্ট করে আমরা বেনিফিট নিলাম, আমরা ফরেস্টগুলোকে ডিস্ট্রয় করলাম। আপনার কি মনে হয় যে এটা আমাদের, আমি শেষের দিকে, এবং আপনি একজন যোগাযোগবিদ ওই হিসেবে জানতে চাই যে এসব বিষয়ে কি আমাদের গণমাধ্যমে খুব বেশি প্রজেক্টেড হয়? আপনার কি মনে হয়? আমার মনে হয় না যে গণমাধ্যম খুব স্ট্রং রোল প্লে করেছে। ইট ইজ ডিউ টু দ্য, মানে বলবো যে সরকারের যে অপ্রেসিভ একটা রোল ছিল, এটা মিডিয়া বলে, কিন্তু মিডিয়ার জন্য তো ফুলসজ্জা কখনোই তৈরি করা হয় না। মিডিয়ার কাজ তো হচ্ছে এগুলোকেই, কিন্তু হ্যাঁ সেটাই, এগুলো প্রেশারের মধ্যে থেকে তাকে কাজ করতে হয়, কিন্তু প্রেশারটা তো অনেক সময় ফিজিক্যাল হয়ে গেছিল, অনেক সময় লিগ্যাল হয়ে গেছিল। কারণ সর্বশেষ ইন্টারভিউতে মতি ভাই আমাকে বলছিল তার এখন তো এটা একটা সংস্কার, এখানে একটা সংস্কার কমিশন কাজ করছে। তো আপনি যেটা বললেন যে সেটাই সত্যই, গণমাধ্যম নিয়ে সংস্কার কমিশন কাজ করবে, সে হয়তো অনেক প্রস্তাবনা দিবে, বাট ট্রু হচ্ছে যে আপনি বললেন যে গণমাধ্যম তো ফুলসজ্জা না, যে সেখানে খুব মানে কমফোর্টেবলি তার রোল প্লে করবে। আমরা চাই যে খান রবিউল আলম, আপনাকে ধন্যবাদ, এবং আমরা গণমাধ্যম নিয়ে আরও একদিন আপনার সঙ্গে এসব বিষয়ে কথা বলবো।
প্রিয় দর্শক, আমি কি একটা লাইন শুধু মিডিয়া কমিশন গণমাধ্যম রিফর্ম নিয়ে বলতে পারি? হ্যাঁ বলেন প্লিজ। আমার ওনাদের কন্টেন্টগুলো পড়ে ওনাদের কামাল ভাইয়ের সঙ্গে পার্সোনালি আমার কথা হয়েছে, কারণ আমি মানে কিলিং সাংবাদিকদেরকে নিয়ে ম্যাসলাইন মিডিয়া সেন্টারে দীর্ঘ সময় কাজ করেছি। ফ্রিডম ইন্ডেক্স আমরা দেখেছি, চেক করেছি, স্টাডির ভিতরে ছিলাম বড় একটা সময়, এটা আমার কাজের জায়গাও। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে গণমাধ্যম রিফর্ম কমিশন তাদের কাজটা পুরোপুরি আইডেন্টিফাই করতে পারছে না। তারা একটা বর্ডারলি, তারা একটা গ্রে এরিয়ার ভিতর পড়ে দেখা যাক, আমরা তো ওই মানে এটা আমার কাছে মনে হচ্ছে আগামী 15 তারিখে তো 6টা কমিশন রিপোর্ট দিবে হার ষোলো মনে হয় কথাটা না। ঠিক আছে, এবং না এটাই তো আপনি গণমাধ্যমের যখন স্বাধীনতার কথা বলবেন তখন তো অন্য মতও আপনাকে শুনতে হবে এবং অন্য মত আপনাকে সহ্য করতে হবে, এবং আপনার মত প্রকাশেরও সুযোগ থাকতে হবে, আমার মত প্রকাশের সুযোগ থাকতে হবে। সেটাই হচ্ছে আপনার যেমন এক নম্বর যে লাইসেন্সিং নিয়ে কোনো আলাপই আমি দেখতেছি না, ওনারশিপ নিয়ে আমি কোনো আলাপই দেখছি না। আমরা একটু অপেক্ষা আমরা একটু অপেক্ষা করতে পারি যে গণমাধ্যম কমিশন নিশ্চয়ই এই বিষয়গুলো অ্যাড্রেস করবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।